পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ, কিন্তু একই সঙ্গে সবচেয়ে গরিব। শুনতে অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগলো এটি সত্য আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আফ্রিকা থেকে বের হয়ে যায়, বিনিয়োগ কিংবা উন্নয়ন হিসেবে না, বরং খুব নিঃশব্দে সম্পদ হিসেবে। তারপর পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো আবার বলে আফ্রিকাকে সাহায্য করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আফ্রিকার কি সত্যি সাহায্য দরকার, নাকি দরকার লুটপাট বন্ধ হওয়া? লুটপাট কেন বলছি জানেন? কারণ পৃথিবীর প্রায় 40% স্বর্ণ আসে এই মহাদেশ থেকে। এটি শুধু স্বর্ণ না, বিশ্বের প্রায় 30% খনিজ সম্পদ, 12% তেল, 8% প্রাকৃতিক গ্যাস আর প্রায় 90% ক্রোমিয়াম ও প্লাটিনামের মজুদ রয়েছে এই মহাদেশে। তবুও বিশ্বের দরিদ্রতম 20টি দেশের মধ্যে 16টি আফ্রিকায়। প্রতি বছর তারা যত অর্থ সাহায্য হিসেবে পায় তার 3 গুণ বেশি সম্পদ বের হয়ে যায় অবৈধভাবে। তাহলে সমস্যা সম্পদের না, সমস্যা হলো এই সম্পদের মালিককে। স্বর্ণই আফ্রিকার একমাত্র সম্পদ নয়। আপনি যদি তাদের ম্যাপের দিকে তাকান, দেখবেন এই মহাদেশটি আক্ষরিক অর্থে খনিজ সম্পদের খনি। আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারি তৈরি অসম্ভব হতো যদি কঙ্গো না থাকতো। বিশ্বের মোট 70% কোবাল্ট আসে এখান থেকে। কোবাল্ট ছাড়া কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কার্যকরভাবে তৈরি করা যায় না। মানে স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক গাড়ি, গ্রিড স্টোর সিস্টেম সবকিছুর সাথে কঙ্গো জড়িত। এছাড়া কঙ্গোতে রয়েছে বড় টানটালাম রিজার্ভ, যা ইলেকট্রনিক সার্কিট তৈরি করার জন্য অপরিহার্য। গাড়ি শিল্পে আফ্রিকার অবদানের কথা জানেন? গাড়ির ধোঁয়া পরিষ্কার করার জন্য যে ক্যাটালিটিক কনভার্টার লাগে তার মূল উপাদান হলো প্লাটিনাম। বিশ্বের মোট প্লাটিনাম উৎপাদনের প্রায় 70 থেকে 80% একাই নিয়ন্ত্রণ করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া তারা বিশ্বের অন্যতম বড় ক্রোমিয়াম এবং ম্যাগনানিজ উৎপাদক, যা স্টেনলেস স্টিল তৈরির জন্য অপরিহার্য। আমরা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করি তার প্রধান আকরিক হলো বক্সাইট। আফ্রিকার ছোট দেশ গিনির মাটির নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম বক্সাইট মজুদ। চীন গিনি থেকে বক্সাইট আমদানি করে অ্যালুমিনিয়াম প্রক্রিয়াজাত করে, তারপর সে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় বিমান শিল্পে, নির্মাণ খাতে কিংবা গাড়ি উৎপাদনে। খনিজ বলতে শুধু কি শক্ত ধাতু বোঝায়? না। নাইজেরিয়া এবং অ্যাঙ্গোলা হলো আফ্রিকার জ্বালানি তেলের ভান্ডার। নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। পরমাণু শক্তির জন্য যে ইউরেনিয়ামের প্রয়োজন, এর একটি বিশাল অংশ আসে কিন্তু আফ্রিকার এই দুই দেশ থেকে। বিশেষ করে নাইজার হলো ইউরোপের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী। এখন প্রশ্ন হলো, বিশ্বের 70% কোবাল্ট, 80% প্লাটিনাম, বিশাল বক্সাইট, তেল, ইউরেনিয়াম সবকিছুর কেন্দ্র যদি আফ্রিকা হয়, তাহলে কেন কঙ্গো আজ যুদ্ধবিধ্বস্ত, গিনি আজ হতদরিদ্র, নাইজার বিশ্বের তলানিতে আর দক্ষিণ আফ্রিকার বেকারত্ব 30%-এরও উপরে চলে গেছে? ভিডিওর সামনের দিকে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আফ্রিকা এত সম্পদশালী হওয়ার পরেও কেন আসলে তারা দরিদ্র? ইউনাইটেড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে আফ্রিকার প্রাকৃতিক সম্পদে বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। কিন্তু অর্থনীতিতে একটা কথা আছে, সম্পদ থাকা মানে উন্নয়ন নয়। গুরুত্বপূর্ণ হলো কে সে সম্পদ নিয়ন্ত্রণ করছে, কে সেটা রিফাইন বা প্রসেস করছে, এবং সবচেয়ে বড় কথা, কে সে সম্পদের আন্তর্জাতিক দাম ঠিক করছে। এই 3টি জায়গাতেই আফ্রিকা মার খেয়ে যাচ্ছে। 2023 সালে আফ্রিকা প্রায় 1000 টন স্বর্ণ উৎপাদন করেছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় $60 বিলিয়ন। কিন্তু এখানেই প্রশ্ন, এই যে $60 বিলিয়ন সেটা কোথায় যায়? বাংলাদেশের বার্ষিক উন্নয়ন বাজেট প্রায় $30 বিলিয়ন। অর্থাৎ আফ্রিকার শুধু এক বছরের শুধু গোল্ড প্রোডাকশন দিয়েই বাংলাদেশের মতো দেশের পুরো 2 বছরের মেগা প্রজেক্ট বা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। এই টাকাটা যদি আফ্রিকা থাকতো, এক বছরের স্বর্ণের দামে 4000 হাসপাতাল বানানো যেত, 12 কোটি মানুষ প্রথমবার বিদ্যুৎ পেত, এবং প্রায় 8 কোটি শিশুর হাতে বই তুলে দেওয়া যেত। প্রশ্ন হলো, যে টাকায় পুরো একটি মহাদেশের চেহারা বদলে যেতে পারত, সেই টাকা আজ কোথায়? কেন আফ্রিকাকে সাহায্য নিতে হয় যখন তারা নিজেরাই আসলে বিশ্বকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে তাদের অজান্তে? এই যে $60 বিলিয়ন হিসাব আমরা একটু আগে দেখলাম, এই টাকাটা কিন্তু হারিয়ে যায় না। এটা রাতের অন্ধকারে কোনো সিন্দুক থেকে চুরিও হয় না, বরং এই বিশাল অর্থ স্থানান্তরিত হয় পুরো আইন মেনে, আন্তর্জাতিক কর কাঠামোর ভিতর দিয়েই, এবং এমন এক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে যা কাগজে কলমে 100% বৈধ। একে বলা হয় লিগ্যাল এক্সট্রাকশন। আফ্রিকা খনিজ তোলে, কিন্তু তার দাম নির্ধারণ করে অন্য কেউ, প্রক্রিয়াজাত করে আবার অন্য কেউ, অপরদিকে লাভের বিশাল অংশ নিয়ে যায় অন্য আরেকজন। ফলাফল
ফলাফল হলো স্বর্ণ আফ্রিকা উৎপাদন হয়, কিন্তু সম্পদ জমা হয় জুরিক, দুবাই, লন্ডন আর বেজিং এর মতো শহরে। এখন প্রশ্ন আসে, কিভাবে বিশ্ব আফ্রিকাকে লুট করছে? লুটের প্রথম ধাপ হলো র এক্সপোর্ট ট্র্যাপ। আফ্রিকা মূলত কাঁচা সোনা বা খনিজ রপ্তানি করে, কিন্তু অর্থনীতিতে আসল মুনাফা লুকানো থাকে প্রসেসিং বা রিফাইনিং এ। কাঁচা খনিজ বিক্রি করলে লাভ হয় যদি 1 গুণ, সেটা রিফাইন বা প্রক্রিয়াজাত করলে লাভ বেড়ে যায় 10 গুণ। অথচ আফ্রিকার অধিকাংশ দেশে আধুনিক রিফাইনারি নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আফ্রিকা কেন নিজেদের রিফাইনারি বানাচ্ছে না? কেন তারা এই ভ্যালু এডিশনের মুনাফাটা নিজেদের দেশে রাখছে না? এখানে এন্ট্রি নেয় IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো। একটি আন্তর্জাতিক মানের গোল্ড রিফাইনারি স্থাপন করতে শুধু টাকা নয়, লাগে বিশাল প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রায় 100 থেকে 200 মিলিয়ন ডলারের প্রাথমিক বিনিয়োগ। কিন্তু আফ্রিকার দেশগুলো যখন ঋণের জালে জর্জরিত, তখন এই সংস্থাগুলো সাধারণত এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট অর্থায়ন করতে নিরুৎসাহিত করে। পুরো সিস্টেমটা একটা চক্রের মতো কাজ করে। প্রথমে সম্পদ লুট হয়, ফলে সরকারের আয় কমে যায়। তখন সরকার দেশ চালাতে ঋণ নেয়। আবার ঋণের শর্ত হিসেবে IMF এবং বিশ্ব ব্যাংক খনিজ খাত আরো উন্নত করার চাপ দেয়, ফলে আবার সস্তায় খনিজ চুক্তি হয়। এটি একটি শেষহীন চক্র। আফ্রিকার টাকা হারায় বলেই কিন্তু তাদের ঋণ নিতে হয়, আর ঋণের জালে আটকা আছে বলেই সেই নিজেদের সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতে পারে না। কিন্তু নাটক এখানে শেষ নয়। রিফাইনারি না থাকলেও খনি থেকে যেটুকু আয় হওয়ার কথা কোম্পানিগুলো সেটিও সরিয়ে ফেলে এক অদৃশ্য কৌশলে, যার নাম ট্রান্সফার প্রাইজিং। বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আফ্রিকার খনিতে তাদের সাবসিডিয়ারি কোম্পানি চালায়। তারা কৌশলে আফ্রিকার এই কোম্পানি থেকে খুব কম দামে সোনা বা তামা কিনে নেয় তাদের ওই অন্য কোনো অফশোর কোম্পানির মাধ্যমে। উদাহরণ হিসেবে জাম্বিয়ার কপার মাইনিং এর কথা ভাবুন। আন্তর্জাতিক ইনভেস্টিগেশনে দেখা গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কপারের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম দেখিয়ে পাচার করছে। ফল কি হয়েছে? জাম্বিয়া সরকার বিলিয়ন বিলিয়ন ডলারের ট্যাক্স রাজস্ব হারিয়েছে, যা নিয়ে এখনো বড় বড় আইনি লড়াই চলছে। ইউনাইটেড নেশন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের হিসাব অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর এই ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো বা অবৈধ আর্থিক প্রবাহের মাধ্যমে যে পরিমাণ অর্থ হারায়, তা পুরো মহাদেশের চেহারা বদলে দেওয়া সম্ভব ছিল। এর সাথে যোগ হয় দুর্বল দর কষাকষি। অনেক আফ্রিকান দেশ খনি কোম্পানিগুলোকে 10 থেকে 20 বছরের জন্য ট্যাক্স এক্সেম্পশন বা কর মকুব সুবিধা দেয়। রয়্যালটি রেট রাখা হয় মাত্র 3% থেকে 5%। মানে হলো 100 টাকার সম্পদ যদি উত্তোলিত হয়, তাহলে সেই দেশ পায় মাত্র 5 টাকা। বাকি 95 টাকা এই কোম্পানিটি সরাসরি তার নিজের দেশে নিয়ে যাওয়ার আইনি অধিকার রাখে। একে বলা হয় প্রফিট রিপ্যাট্রিশন। সোজা ভাষায় খনিজ আফ্রিকার কিন্তু তার লভ্যাংশ বিদেশের ইনভেস্টরদের। শুধু কি এভাবে লুট হয়? না, যেখানে আইন কাজ করে না সেখানে কাজ করে বন্দুক। কঙ্গোর দিকে তাকান। আপনার স্মার্টফোনের ব্যাটারির জন্য প্রয়োজনীয় কোবাল্ট এবং স্বর্ণের খনিগুলো অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এই খনিজ সম্পদগুলো অবৈধভাবে রুয়ান্ডা বা উগান্ডা হয়ে বিশ্ববাজারে পৌঁছে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, অনেক ক্ষেত্রে অভিযোগ আছে যে সংঘাত জিয়ে রাখতে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে অর্থায়ন করে খোদ বড় বড় কর্পোরেটরাই। কারণ একটি দেশ সংঘাত বা অস্থিতিশীল মানে হলো সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ না থাকা এবং পানির দরে সম্পদ লুট করার সুযোগ। এই কনফ্লিক্ট মিনারেলস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কেনা হয় অস্ত্র, আর সে অস্ত্র দিয়ে আবার রক্তপাত চলে আফ্রিকায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়ে যায়, এই যে লুটের মেকানিজম আমরা দেখলাম, এটা কি কেবল গুটি কয়েক কর্পোরেট কোম্পানির লাভের ফল, নাকি এর পিছনে আরো বড় কোনো শক্তির খেলা আছে? আসলে সোনা শুধু গহনা বানানোর জন্য নয়, কোবাল্ট শুধু মোবাইলের ব্যাটারির জন্য নয়, ইউরেনিয়াম শুধু বিদ্যুৎ নয়, এটি সরাসরি বিশ্ব শক্তির রাজনীতির সাথে জড়িত। 19 শতকে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার জন্য লড়েছিল সোনা আর রাবারের জন্য, আর এই 21 শতকে তারা লড়ছে কোবাল্ট আর লিথিয়ামের জন্য। খেলোয়াড় বদলেছে, কিন্তু খেলার নিয়ম বদলায়নি। আজকের বিশ্বে যে দেশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে, আর সেই প্রযুক্তির জ্বালানি বা ফুয়েল জমা আছে আফ্রিকার মাটির নিচে। এখান থেকে শুরু হয় ক্ষমতার নতুন দাবার বোর্ড। পশ্চিমা শক্তিগুলো গত কয়েক দশক ধরে একটি সুনির্দিষ্ট মডেল অনুসরণ করছে, রিসোর্স এক্সট্রাকশন মডেল। এটি খুব সূক্ষ্ম এক ব্যবস্থা। তারা শুধু সম্পদ নেয় না, তারা পুরো সাপ্লাই চেইনের গেট কিপিং করে। গিনির দিকে তাকান, বিশ্বের বিশাল এক বক্সাইট মজুদ তাদের হাতে, অথচ গ্লোবাল সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ না থাকায় গিনি শুধু কাঁচামাল বিক্রেতা হয়ে রয়ে গেছে। মুনাফার সিংহভাগ চলে যাচ্ছে সেই দেশগুলোতে যারা এই বক্সাইটকে প্রসেস করে অ্যালুমিনিয়াম বানাচ্ছে। এখন এখানে চীনের ভূমিকা কি? অনেকে বলবেন চীন তো আফ্রিকার জন্য বড় বড় প্রজেক্ট করছে। হ্যাঁ,
চীন একটি নতুন কাঠামো এনেছে, ইনফ্রাস্ট্রাকচার ফর রিসোর্স মডেল। তারা রেল লাইন, বন্দর আর হাইওয়ে বানাচ্ছে। তবে এখানে একটা গভীর হিসাব আছে। চীন সরাসরি টাকা না দিয়ে দীর্ঘমেয়াদী খনিজ সরবরাহে চুক্তি করছে। অনেক ক্ষেত্রে এই বিশাল ঋণের চাপ ভবিষ্যতে আফ্রিকার দেশগুলোর নীতিগত স্বাধীনতা বা পলিসি ইন্ডিপেন্ডেন্সকে সীমিত করে দিবে। চীন আজ অবকাঠামো দিচ্ছে ঠিকই, কিন্তু বিনিময়ে তারা আগামী 20 থেকে 30 বছরের জন্য আফ্রিকার খনিজ প্রবাহ নিজেদের করে ফেলছে। তারা আসলে আজ ইট পাথর দিয়ে কালকের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাইরের শক্তিগুলো লুট করার সুযোগ পায় কারণ ভিতরের দরজাটা কেউ একজন খুলে দেয় বলেই। আফ্রিকার এই সম্পদ লুটপাটের পিছনে শুধু বিদেশি ষড়যন্ত্রই নয়, বরং স্থানীয় রাজনৈতিক এলিটদের দুর্নীতি এবং ক্ষমতা আঁকড়ে ধরার আকাঙ্ক্ষাও সমানভাবে দায়ী। তো এই যে গ্লোবাল পাওয়ার গেম বা ক্ষমতার দাবার বোর্ড, এখানে কি আফ্রিকার কোনো জেতার সুযোগ নেই? আফ্রিকার সব দেশ কি শুধুই বাইরের শক্তির হাতের গুটি? উত্তর হলো না, কারণ একই মহাদেশে এমন একটি দেশ আছে যে প্রমাণ করেছে প্রাকৃতিক সম্পদ অভিশাপ নয়, বরং আশীর্বাদও হতে পারে যদি রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। দেশটির নাম বতসোয়ানা। বতসোয়ানা বিশ্বের অন্যতম বড় হীরা উৎপাদক। 1966 সালে যখন বতসোয়ানা স্বাধীন হয়, তখন এটি ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। তখন তাদের মাথাপিছু আয় ছিল মাত্র $70। কিন্তু আজ বতসোয়ানা আফ্রিকার অন্যতম স্থিতিশীল এবং উচ্চ মাথাপিছু আয়ের দেশ। তাদের মাথাপিছু আয় এখন প্রায় $8,000 উপরে। কিন্তু এই মিরাকল বা অলৌকিক পরিবর্তন কিভাবে সম্ভব হলো? বতসোয়ানা একটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নেয়। তারা বিশ্বের প্রখ্যাত হীরা ব্যবসায়ী ডি বিয়ার্স এর মতো কোম্পানিকে তাদের সম্পদের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ দেয়নি, বরং তারা তৈরি করছে ডি বতসোয়ানা, যেটি আসলে একটি 50-50 জয়েন্ট ভেঞ্চার। এখানে চুক্তিটা ছিল এমন, খনিতে কোম্পানি মুনাফা করবে ঠিকই, কিন্তু লাভের ঠিক অর্ধেকটা সরাসরি যাবে রাষ্ট্রের কোষাগারে। শুধু তাই না, বতসোয়ানা ইনসিস্ট করে যে হীরা শুধু উৎপাদন নয়, দেশের ভিতরেই শর্টিং ও ভ্যালুয়েশন হবে। অর্থাৎ আমরা একটু আগে যে ভ্যালু চেইনের কথা বলেছিলাম, সেই চেইনের একটা লাভজনক অংশ তারা নিজেদের দেশের ভিতরে ধরে রাখতে সক্ষম হয়েছে। এই হীরা থেকে প্রাপ্ত রাজস্ব তারা বিনিয়োগ করেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আজ বতসোয়ানার শিক্ষার হার প্রায় 88%। খেয়াল করুন, একই মহাদেশে একই ধরনের সম্পদ, কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন। কঙ্গোতে হীরা বা কোবাল্ট গৃহযুদ্ধ আর রক্তের নদী বইয়ে দেয়, অথচ বতসোয়ানা সেই হীরা একটা আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে ব্যবহার করা হচ্ছে। পার্থক্যটা সম্পদের পরিমাণে নয়, পার্থক্যটা হলো চুক্তির শর্তে। বতসোয়ানা প্রমাণ করেছে সম্পদ থাকা মানেই লুটের শিকার হওয়া নয়, যদি আপনার প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী হয়। বতসোয়ানার উদাহরণ আমাদের একটি রূঢ় সত্যের মুখোমুখি করে। এখন পর্যন্ত আমরা যা দেখলাম তাতে একটি বিষয় পরিষ্কার, আফ্রিকার গরিব নয়, আফ্রিকার রাষ্ট্রগুলো দুর্বল। সমস্যা সম্পদের অভাব নয়, সমস্যা ক্ষমতার কাঠামোতে। বিশ্ব অর্থনীতিতে আসল মুনাফা লুকানো থাকে 3টি স্তরে: কে সম্পদের দাম নির্ধারণ করছে, কে সে সম্পদ প্রক্রিয়াজাত করছে, এবং কে পুরো ব্যবস্থার ফাইন্যান্সিং বা অর্থায়ন নিয়ন্ত্রণ করছে। আফ্রিকা আজও শুধু প্রথম ধাপে আটকে আছে, অর্থাৎ এক্সট্রাকশন বা আহরণে, কিন্তু দ্বিতীয় তৃতীয় ধাপের নিয়ন্ত্রণ এখনো রয়েছে বাইরের শক্তির হাতে। আর এই কারণে একই সম্পদ এক দেশে যুদ্ধ লাগিয়ে রেখেছে আর অন্য দেশে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী তৈরি করছে। এখন প্রশ্ন হতে পারে, 1000 মাইল দূরের এই আফ্রিকার গল্প বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশও কোনো সম্পদ সংকটের দেশ নয়। বাংলাদেশে আছে বিশাল কর্মক্ষম শক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা। কিন্তু আফ্রিকার গোল্ড প্যারাডাইস থেকে বাংলাদেশের শেখার আছে অনেক কিছু। আজ বাংলাদেশ যদি শুধু লো কস্ট লেবার সাপ্লায়ার বা সস্তা শ্রমের যোগানদাতা হয়েই খুশি থাকে, তবে তা আফ্রিকার সে র এক্সপোর্ট ট্র্যাফেরই অন্য এক ভার্সনে আটকে যায়। বাংলাদেশ যদি শুধু কাঁচামাল বা শ্রম রপ্তানি করে, অথবা উন্নয়ন কৌশলে যদি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে না পারে, কিংবা আন্তর্জাতিক দর কষাকষির টেবিলে নিজেদের নীতিগত অবস্থান শক্ত করতে না পারে, তাহলে বাংলাদেশের ফলাফলও আলাদা কিছু হবে না। ভিডিওর শুরুতে বলেছিলাম আফ্রিকা এক বছরে স্বর্ণের দাম $60 বিলিয়ন, যা বাংলাদেশের 2 বছরের পুরো উন্নয়ন বাজেটের সমান। এই অঙ্ক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভ্যালু চেনের উপরের ধাপে উঠতে না পারলে সম্পদ কোনোদিন আশীর্বাদ হবে না। আফ্রিকার সমস্যা দারিদ্র নয়, আফ্রিকার সমস্যা হলো নিয়ন্ত্রণ। যে বিশ্ব ব্যবস্থা কাঁচামাল যেখানে আছে সেখানে সম্পদ জমা হতে দেয় না, বরং যেখানে প্রযুক্তি আর ফাইন্যান্স আছে সেখানেই মুনাফা কেন্দ্রীভূত করে, সেই ব্যবস্থাকে কি আমরা আসলে উন্নয়ন বলবো? 21 শতকে যুদ্ধ আর ট্যাঙ্কে হবে না, হবে চুক্তির ভাষার উপর। আফ্রিকায় চিরকাল অন্যের প্রতিযোগিতার মাঠ হয়ে থাকবে, নাকি একদিন নিজেদের খেলায় নিজেদের নিয়ম বানাবে?
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ যখন আগামী 20 থেকে 30 বছরের অর্থনৈতিক পথ ঠিক করবে তখন আমরা কোন মডেল অনুসরণ করব? এক্সট্রাকশন মডেল নাকি নেগোসিয়েশন মডেল? কারণ ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়, যে দেশ সম্পদের মালিক সে সবসময় ধনী হয় না, ধনী হয় সেই দেশ যে সম্পদের নিয়ম লেখে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের বিশ্লেষণে।